হচ্ছে জি। এবং তারা তার কোথাও মধ্যেই কোনো তারা এখন সামর্থ্য নেই। নির্বাচনের কথা বলছে যেটা নিয়ে এত ভালোভাবে এত পরিষ্কার করে বলা হচ্ছে, তারপরেও বিষয়টা নিয়ে সন্দেহ হবে তো যদি কিন্তু তবে নানান রকম শব্দ আছে তার মধ্যে। সেই সীমাবদ্ধতা নির্বাচনের মধ্যে কাটবে কিনা সেটি নিয়েও আমি আপনার কাছে জানতে চাইবো। তবে একটু এটি আনিস আলমগীর ওই বিষয়টি আরেকটু শুনি যে ঘিলু নেই যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর এপিএসএ করে নিরাপদে তাদের ফিরতে হয় গোপালগঞ্জ বা অন্যান্য জায়গায়ও তারা নিরাপত্তা আসলে তাদের কাছ থেকে পাচ্ছে। আম, এখন এটি আমি আপনার কাছেও জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে তারা আসলে বড়, তাদের বয়সের সমস্যা, তারা বড় হবে কবে? আমি দেখছিলাম যিনি এই বক্তব্যটি ঘিলুনেই যে বক্তব্যটি করলেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তিনি তার ফেসবুকে লিখছেন আলোচনা চলুক। এই যে ঘিলু নেই বলে তিনি মন্তব্য করেছেন সেটি নিয়ে সঞ্চালক প্রশ্ন করছেন এনসিপির একজন নেতাকে, তিনি এই প্রসঙ্গে উত্তর দিচ্ছেন, বা সেনাবাহিনীর সেনাপ্রধান কি বলেছেন সেটি বলেছেন, সেটি প্রসঙ্গে তিনি আবার পাল্টা বলছেন। এই যে আলোচনা, তিনি লিখছেন আলোচনা চলুক। এই একটা একটা টক শো রেফার করে দিয়ে বলছেন আলোচনা চলুক। এটা নিয়ে আলোচনা চললে তাদের কি লাভ হচ্ছে, কি মনে হয়? আমি জানি না তাদের কি লাভ হচ্ছে, কারণ সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে পাশ করা কিন্তু এত ইজি তো না। একটা পরীক্ষা দিয়ে পাশ করে সেনাবাহিনীর সদস্য হতে এবং কম্পিটিটিভ পরীক্ষা, এবং এত সহজও না সেটা। যে কেউ চাইলেও সেনাবাহিনী হয়ে যেতে, ভর্তি হয়ে যেতে পারবে। তাদেরকে ঘিলু নেই বলে যদি আপনি আবার বলেন যে ন্যূনতম অনুশোচনা নাই, এই সমস্ত মানে বাকওয়াজ কথা বলে, আবার বললেন আলোচনা চলুক। এবং আমি জানি না, নাসিরুদ্দিন পাটোয়ারি তার দলটাকে খুব বিতর্কিত করে ফেলছে তার নানা মন্তব্য দিয়ে। শুধু যে এটা মন্তব্য তা না, তার তো প্রত্যেকটা বক্তব্যই মানে বিতর্ক দিয়ে সৃষ্টি করে। এবং উনি কি বিতর্কিত থাকতে চান কিনা সেটাও আমরা জানি না। ব্যক্তিগতভাবে আমার তাকে রিড করা হয়নি, তার সাথে পরিচয়ও নেই আমার। আমি দেখেছি যে এর আগে উনি বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না, মানে ওহি নাজিলের মতো। যে ইলেকশন ইলেকশন কমিশনার নাসির আমাকে একজন কোয়েশ্চেন করছিল যে এটা নিয়ে। আমি বলছি, কোন নাসির? এটা কি চিফ ইলেকশন কমিশনার? তো চিফ ইলেকশন কমিশনার নাসির বললে না হয় এটা একটা নেওয়া যেত। এখন যে কেউ কোনো এক নাসির বলে দিল সেটা হয়ে যাবে, কিংবা সে তো এমন একটা লোক, সে ওই দলের জেনারেল সেক্রেটারিও না। এবং তার বিরুদ্ধে আমি জানি না দলগতভাবে তারা তাকে সতর্ক করে কিনা যে এই ধরনের মন্তব্যগুলো তাদের দলের ঘাড়ে নিতে হয়। দল এটা নিয়ে আহ কথা বলা মানে হচ্ছে সময় নষ্ট করা, দলের ইমেজ নষ্ট হওয়া। এবং এই দলে যে অনেক সম্ভাবনাময় তরুণ আছে এবং অনেক ভালো কথা বলে, তাদের কথাগুলোকে ফালতু করে দেওয়া। এই যে যারা চাঁদাবাজি করতেছে বিভিন্ন জায়গায়, এই চাঁদাবাজদের অভিযোগ যেমন তাদের উপরে আসতেছে, ভালো ভালো ছেলে যেগুলো আমি দেখি, আমার সাথে কথা হয়, যে তাদের বিরুদ্ধে যেগুলো আসতেছে, এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে দলটাকে পাগলের দল হিসাবে প্রমাণ করে দিচ্ছে এরা কয়েকজন। তো সেনাবাহিনী কি, এটা তো কোনোভাবে সমর্থন করা যায় না। এটা সেনাবাহিনী নিজেরা কি করবে না করবে আমি জানি না। অদূর ভবিষ্যতে কি এগুলা কি লিপিবদ্ধ হচ্ছে কিনা, যে একটা যে লাইনটা পেলাম, যথাসময় ব্যবস্থা হবে, ওই সময়ের জন্য তারা অপেক্ষা করছে কিনা। এখন তো সবকিছু উন্মুক্ত। এই সরকারের পেয়ারের লোকদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে তো কোনো ফল পাচ্ছে না। আপনার দুর্নীতির অভিযোগ একের পর এক উঠতেছে, কোনো ফল তো পাওয়া যাচ্ছে না। হুম। সজীব আসিফ মাহমুদ, যে তার বিরুদ্ধে তো তার বাবার দুর্নীতি, তার দুর্নীতি, এত দুর্নীতি, তার এপিএস দের দুর্নীতি, এত দুর্নীতির পরও আপনি কি দেখেছেন তাকে সরকার কোনো একটা কথা বলেছে? তার মানে এগুলো বলে তো লাভ নাই। ভেরি রিসেন্টলি, এই যে দু একদিনের মধ্যে আমার একটা টক শোতে আমি আহ আজাদ মজুমদার, আমাদের ছোট ভাই, আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, তার সাথে এই যে হাঁস খাওয়া নিয়ে কথা হচ্ছিল, হাঁস খাওয়াকে খুব ফালতু ইস্যু মনে করছিল। আমি বললাম যে হাঁস খাওয়া তো ফালতু ইস্যু না। এটা হাঁস খাওয়াতে একটা একটা ইস্যু যখন উঠছে, আপনি এটা আসলো কোথা থেকে? হাঁস খাওয়ার হাঁস খাওয়ার গল্পটা আসলো কোথা থেকে? তাই না? আপনি আপনি একজন উপদেষ্টা, আপনার বাড়িতে থাকছেন, আপনি রাত গভীরে, আপনার সকালবেলায় খিদা লাগলে আপনি নীলা মার্কেটে যান, আবার ওয়েস্টিনে আসেন। আমি দেখলাম যে আসলে হাঁস খাওয়ার গল্পটা একটা সাজানো। হুম। এই হাঁস খাওয়ার গল্পটা কমপ্লিট একটা সাজানো গল্প, যাতে করে আসিফের উপর থেকে যে সমস্ত অভিযোগ আসছে, চাঁদাবাজির যে অভিযোগ উঠলো, সেই চাঁদাবাজির অভিযোগটা যাতে অন্যদিকে চলে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, কয়েকজন ইউটিউবার তাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে সে ওয়েস্টিন হোটেলে গিয়েছিল এবং মোটরসাইকেলে করে যায়, এবং সেগুলোকেও অন্যভাবে ডাইভার্ট করার জন্য এই অ্যাটেনশনটা, কারণ সে অস্বীকার তো করতে পারবে না সে যে যায় নাই।
এবং তার হাঁস খাওয়া নিয়ে আমি যে কথা বলেছি, আমি সবার উদ্দেশ্যে বলছি যে এই হাঁস খাওয়া নিয়ে কথা বলাটা আমার আসলে উচিত হয়নি। আজাদও আমাকে সেই কথাই বললো যে আসলে আমরা হাঁস খাওয়া নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু দেশ চুরি নিয়ে কথা বলছে না। আমার আসলে দেশ চুরি নিয়ে কথা বলা উচিত ছিল। হুম। সজীব, মানে চাঁদাবাজির প্রসঙ্গটা এড়িয়ে চলে যাচ্ছে নীলা মার্কেট আর ওয়েস্টার্নের গল্পে। হ্যাঁ, আমি আমি এখানে এই 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 জায়গাটা যোগ করতে চাচ্ছি যে আজাদ মজুমদার আমাকে অভিযোগ করেছে ওই টক শোতে যে আমরা হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, কিন্তু আহ, আহ, কিন্তু যারা দেশ চুরি, দেশ খেয়ে ফেলেছে তাদের নিয়ে কথা বলছি না। আজাদ যথার্থই বলেছে। আজাদ মজুমদারকে আমি থ্যাঙ্কস দিয়েছি সঙ্গে সঙ্গে, কিন্তু যারা এটা নিয়ে আমাকে সমালোচনা করছে, আনিস আলমগীরকে একবারে শুইয়ে দিয়েছে তা আজাদ মজুমদার ব্যাটিং এ, যে আনিস আলমগীর ইয়ে মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। এটা সত্য, আমি সবার কাছে বলতেছি যে আজাদ মজুমদার আমাকে যে কথা বলেছে সেটাই সত্য, যে আমরা আসলে হাঁস খাওয়া নিয়ে কথা বলছি, দেশ খাওয়া নিয়ে কথা বলছি না। এবং আজাদকে আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়েছি ইয়েতে, এই অফ এয়ারে, যে তুমি খুব নাইস কথা বলেছো। এই যে সজীব ভুঁইয়া, কেন ওনাকে ওয়েস্টিন হোটেলে গিয়ে দিনের পর দিন বৈঠক করতে হয়? এই এই রহস্য বের করতে হবে। এই রহস্য বের করার আগে আপনাকে আরেকটা রহস্য যেতে হবে। সেটা হচ্ছে যে ওয়েস্টিন হোটেলের যে মালিক নূর আলী, তার আরেকটা হোটেল আছে, সেটা হচ্ছে আপনার শেরাটন হোটেল বনানীতে। ওই শেরাটন হোটেলের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে 14 তলা পর্যন্ত তাকে অনুমোদন দেওয়া হয়েছিল শেখ হাসিনা আমলে, এবং শেখ হাসিনার আমলেই বোধহয় উনি 30 তলা করেছেন, এবং সেটা নিয়ে দেন দরবার চলছিল। উনি ওইটা কিভাবে জায়েজ করবেন? ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে লেনদেনের কথা উঠছিল। আমি যতটুকু শুনেছিলাম মেয়র আতিককে উনি 1 কোটি টাকা দিতে চেয়েছিলেন, এমন বাজারে গুঞ্জন আছে। তো সেই সেই গুঞ্জন এখন কোথায় গেল? সেই এই হোটেলটা এখন কি 30 তলা অনুমোদিত হয়ে গেছে? ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর দক্ষিণ, এগুলো তো সজীব ভুঁইয়ার হাতে। তাহলে এইটা নিয়ে আমাদের ইনভেস্টিগেটিভ রিপোর্টাররা যারা আছে, সজীব ভুঁইয়ার এখানে ইনভলভমেন্ট কি? যদি ওই হোটেলটা আপনার অনুমোদন পেয়ে যায় যে 30 তলা থাকার, তাহলে সেই অনুমোদন কিভাবে পেল? সেই রহস্য উদ্ঘাটন করা দরকার সাংবাদিকদের। সজীব ভুঁইয়া কেন বারবার ওয়েস্টিন হোটেলে যায়, সেই রহস্য উদ্ঘাটন করা উচিত। এই ওয়েস্টিন হোটেলের একজন ম্যানেজার, তাকে সজীব ভুঁইয়া যে বিসিবি, যেটা বা ক্রিকেট বোর্ডের সভাপতি, আপনার যে ক্রিকেটার বুলবুল, তার উপদেষ্টা বানিয়েছে, এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য করেছে তার ইয়েতে, তার নিজের ক্যাটাগরি ক্ষমতায় যেটা থাকে মন্ত্রীর উপদেষ্টার ক্ষমতায়। তাহলে এত গুরুত্বপূর্ণ ব্যক্তিটা ওয়েস্টার্ন হোটেলের যে ম্যানেজার, সে কিভাবে হয়ে গেল? তার এত গুণ তো আমরা আগে জানি নাই। তো এই রহস্যগুলো আমার মনে হয় সাংবাদিকদের উদ্ঘাটন করা উচিত। তাহলে সজীব ভুঁইয়ার এই যে আমরা যে আজাদ মজুমদার যে যেটা বলেছিল আমাকে, যে আমরা যে আসলে হাঁস খাওয়া নিয়ে ব্যস্ত আছি, দেশ খাওয়া নিয়ে ব্যস্ত নাই, আসলে দেশ খাওয়া নিয়ে আমাদের চিন্তা আচ্ছা, করা উচিত। উদ্ঘাটন আজাদকে করেই আমি, বা কি হবে? মানে ধরুন যতটুকু উদ্ঘাটিত হলো তার প্রেক্ষিতে কি কিছু হলো, বা তার প্রেক্ষিতে ইভেন কোনো তদন্তও কি হলো? আমি দেখছিলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, সেই বইটি নাকি জাভেদ পাটোয়ারি সাবেক আইজিপি লিখে দিয়েছেন, আরো 123 জন লিখেছেন। সেটি নিয়ে দুদক তদন্তে নামছে, দুদক দুদক সক্রিয় হচ্ছে। কিন্তু মানে এই বিষয়গুলো নিয়ে মানে দুদকও কি, কে কোন বিষয় নিয়ে সক্রিয় হবে? মানে যেমন আমরা সরকারকে কোনো কথা বলতে শুনি নাই, প্রশাসনকে কোনো কথা বলতে শুনি নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো মানে সজীব ভুঁইয়ার বিষয়ে কোনো কথা বলতে শুনি নাই, এই বিষয়টা নিয়ে সক্রিয় হচ্ছে। কোন বিষয় নিয়ে কে সক্রিয়? জি বলবেন আনিস আলমগীর, ছোট্ট করে, আমি এটা নিয়ে একটু বললাম, শহীদ খানকেও শুনবো। জি। হ্যাঁ, এখানে এখানে দুদককে আপনি অভিযুক্ত করছেন, আমি নিজেও আশ্চর্য হয়েছি যে দুদক এটা নিয়ে তদন্ত করতে নেমে গেছে, কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে এটা একটা ভুয়া রিপোর্ট। আপনি যদি চ্যানেল 24 এর ওয়েবসাইটে যান, দেখবেন যে ওই রিপোর্ট আর নাই। এটা যে একটা ফালতু এবং বাজে রিপোর্ট, সেটা এই রিপোর্ট প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও করেছি। আমি জানি না আপনি দেখেছেন কিনা। আমি এটা প্রতিবাদ করেছি যে এই এই ভুয়া কাহিনী চ্যানেল 24 এর মতো চ্যানেল কি করে দিয়ে, এবং এটার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। এটা তো এটা তো সারপ্রাইজ ইনফরমেশন, এগুলো আছে। ওই বইটাতে জাভেদ পাটোয়ারিরা যুক্ত ছিল আরেকটা বইতে, সেটাকে এই বই বানিয়ে দেওয়া হয়েছে। এবং জাভেদ পাটোয়ারির এই বই যে নতুন বইয়ের কথা যেটা আছে সিক্রেট ডকুমেন্ট, তার বহু আগে এই বই প্রকাশিত। তাহলে যেটা 12 সালে প্রকাশিত সেই বইকে আপনি 17-18 সালের ঘটনার সাথে মিলালে তো হবে না। এবং এটা যে একটা গার্বেজ রিপোর্ট ছিল এবং এটার কোনো সূত্র নাই,
এখন রিপোর্টার নিজেই সেটার প্রমাণ দিতে পারছে না। আমি দেখলাম যে এই যে যারা এই সমস্ত ফ্যাক্ট চেক করে তাদের একটা অর্গানাইজেশন এটাকে একটা ভুয়া রিপোর্ট বলে চিহ্নিত করেছে। আমি সজীব ভুঁইয়ার যে কথাটা আপনাকে বলছিলাম সেটা এক লাইনে শেষ করে দিচ্ছি, যে সজীব ভুঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, আপনি বলছেন যে এগুলো তো কোনো কোনো ইয়ে হয় না, মানে অভিযোগ উঠেও কোনো কিছু হয় না। আপনার কথা সত্য, আমি নিজেই তো বললাম যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সরকার তো তার কোনো ব্যবস্থা